হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা জেনারেল নলেজ নিয়ে গত কয়েকদিন ধরে 3টে ক্লাস তোমাদেরকে করিয়েছি, যেগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং অ্যান্সার, যেগুলো এমসিকিউ টাইপ তোমাদের প্রিভিয়াস এক্সামে এসছে সেই ধরনের কিছু কোশ্চেন আমি তোমাদেরকে গত 3টে ক্লাসে করিয়েছি। আজকেও সেরকম একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। খুব ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, তো সেই কোশ্চেনগুলো আলোচনা করব বলেই। তো চলো, যারা যারা আমাদের ওই আগের ক্লাসগুলো দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো ক্লাসগুলো তোমরা করিয়ে নিও এবং খাতা পেন নিয়ে বসো। যে ওই প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হবে। একবার শুনলে তো সব জিনিস মনে থাকে না, তাই খাতা পেনে লিখে ওটাকে নোট ডাউন করে প্র্যাকটিস করো। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের সেশনটা। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের কি আছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে। তো এটা কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছিল 2021 সালে। এই কোশ্চেনটা মানে খুব ইজি কোশ্চেন কারো কারো কাছে, কিন্তু এটা কিন্তু মানে ডাব্লিউবিসিএস এক্সামের মতন একটা বড় পরীক্ষাতেও কিন্তু দিয়েছিল। তো এখানে অপশন আছে, দেখো, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ। তো এই মানে প্রশ্নটা যেহেতু আমাদের আয়তনের দিক থেকে দিয়েছে, তাই জন্য আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। যদি এখানে লোক সংখ্যার দিক থেকে থাকতো তাহলে হতো অপশন ডি, উত্তরপ্রদেশ। বুঝতে পারলে? তার মানে আমাদের আয়তনের দিক থেকে যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে রাজস্থান। আর এটা তাহলে আমরা একটু লিখে নিই, রাজস্থানের ক্ষেত্রফলটা লিখে নিই। রাজস্থানটা কোন দিকে বলতো? ভারতের পশ্চিম দিকে। এর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 3,42,339 বর্গ কিমি। 3,42,239 বর্গ কিলোমিটার। আর লোক সংখ্যা নিরিখে আমি বললাম, লোক সংখ্যা নিরিখে যদি থাকতো তাহলে উত্তর হতো উত্তরপ্রদেশ। মাথায় রাখবে এই জিনিসটা। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে? কনিষ্ঠতম ভারতরত্ন মানে কোন মানে কনিষ্ঠ ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এরা সবাই ভারতরত্ন পেয়েছেন, সত্যজিৎ রায়, সিভি রমন, অমর্ত্য সেন, সচিন টেন্ডুলকার। কিন্তু এদের মধ্যে সব থেকে কনিষ্ঠ তম যিনি, তিনি হচ্ছেন আমাদের সচিন টেন্ডুলকার। ইনি কিন্তু মাত্র 40 বছর বয়সে, 40 ইয়ার্স ওল্ড, যখন তিনি ভারতরত্ন পান। কত সালে পেয়েছিলেন জানো? 2014 সালে। 2014 সালে তিনি ভারতরত্ন কিন্তু পান। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, 2014 সালে উনি ভারতরত্ন পান। তো ইনি হচ্ছেন আমাদের কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার প্রাপক। চলো এরপর আমরা দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে। 2023 সালের G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালের G20 সম্মেলন, শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা আরআরবি এনটিপিসি এক্সামে পড়েছে, 2023-এর কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এটা। অপশন গুলো দেখো, নিউ দিল্লি ভারতে, যেটা টোকিও যেটা জাপানে, বেইজিং চীনের, না ফ্রান্সের প্যারিসে। ভারতের নিউ দিল্লি, জাপানের টোকিও, চীনের বেইজিং নাকি ফ্রান্সের প্যারিস? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষের নিউ দিল্লিতেই এটা 2023 সালে G20 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। ভারতে এটা প্রথমবারই আমাদের আয়োজিত করা হয়, ভারত প্রথমবার এটা আয়োজিত করে 2023 সালে। ভারত প্রথমবার G20 শীর্ষ সম্মেলন আয়োজন করে। আচ্ছা, এইটার যেটা থিম ছিল, যেটা মেন থিম, সেটা কি ছিল বলতো? ওয়ান
এক সেকেন্ড। one earth, one family, one future. one earth, one family, one future, এটা ছিল এই 2023-এর যে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তার মেন থিম। মাথায় রাখবে তোমরা, এটা অনেক সময় দিয়ে দেয় যে 2023 সালে যে শীর্ষ সম্মেলন হয়েছিল তার থিম কি ছিল, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, বা একটি পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে আমাদের, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন কে? দেখো অপশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালিনী এবং সরোজিনী নাইডু। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল WBPSC ক্লার্কশিপের এক্সামে এসেছে 2020 সালে। তো আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালিনী, সুচেতা কৃপলানি। তো ইনি কোথাকার, এটা আরেকটা কোশ্চেন হয় যে ইনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন, তো ইনি মনে রাখবে উত্তরপ্রদেশের কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। ইনি হচ্ছেন কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ইনি কিন্তু 1963 থেকে 1967 সাল পর্যন্ত মানে মুখ্যমন্ত্রী পদটা বহন করেন সুচেতা কৃপলানি। তো তোমাদের দেয় অনেক সময় যে উনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন, তাই আমি এটা দিয়ে দিলাম, তোমরাও নোট ডাউন করে নাও। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখি। দেখো কি বলেছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন সংবিধানের সংশোধনের মাধ্যমে বৈধতা পায়? পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন সংবিধানের সংশোধনের মাধ্যমে বৈধতা পায়? WPSC সিভিল সার্ভিসের যে এক্সাম 2018-তে সেটাতে এটা দিয়েছিল। অপশন দিয়েছে দেখো 61তম, 73তম, 42তম, 76তম। এটা আমাদের হয়ে যাবে অপশন বি, 73তম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এখান থেকে যদি আমি কিছু তোমাদেরকে বলতে চাই তাহলে হচ্ছে 1992 সালে এই আইনটা পাস হয়। কিন্তু কার্যকর হয় 1994 সালে। 1994 সালে কিন্তু 24th of April এটি কিন্তু কার্যকর হয়। তোমাদেরকে ইন ডিটেলস একটু বলে দিলাম আমি, তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তোমাদেরকে এটাও জিজ্ঞেস করতে পারে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা সংশোধনের কোন সংশোধনে, মানে 73তম সংশোধনে কত সালে এটা কার্যকর হয়, 73তম সংশোধনটি কত সালে কার্যকর হয়, তাহলে তোমরা কিন্তু বলতে পারবে 1994 সালে। মানে এইটা একটু তোমাদেরকে ঘুরিয়ে কোশ্চেন করবো, 1992 সালে কিন্তু এটা আইনটা পাস করা হয়েছিল, কিন্তু কার্যকর হয় 1994 সালে। তো এটা মাথায় রাখো। নেক্সট প্রশ্নটা আমরা দেখি। দেখো বলেছে কি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এটা কিন্তু WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI এক্সামে এসেছিল 2017 সালের কোশ্চেন। কুন্তলা জলপ্রপাত, যোগ জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, শিব সমুদ্র জলপ্রপাত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, যোগ জলপ্রপাত হয়ে যাবে আমাদের কিন্তু অপশন বি, যেটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যোগ জলপ্রপাতের যদি আমরা বলি, আমরা একটু যোগ জলপ্রপাতটা নিয়ে একটু বলি। এটা কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত। আচ্ছা এটার হচ্ছে কি
যদি আমরা উচ্চতা জানতে চাই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 830 ফুট। 830 ফুট হয়ে যাচ্ছে এটার উচ্চতা। ঠিক আছে, তো তোমাদেরকে এটাও দিতে পারে যোগ জলপ্রপাত মানে ভারতের উচ্চতম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত, মাথায় রাখবে কর্ণাটক রাজ্যে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন আমরা যা দেখছি, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে এসএসসি সিজি সিএইচএসএল এর এক্সামে 2019 সালে এসেছিল। তো এখানে অপশন আছে 28শে ফেব্রুয়ারি, 15আগস্ট, 10ই জানুয়ারি, 5ই সেপ্টেম্বর। উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে যে কোনো একটা থাকতে পারে। এটা কিন্তু 28 ফেব্রুয়ারি এটা পালন করা হয়। এই দিনই কিন্তু সিভি রমন, ডক্টর সিভি রমন রের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। ডক্টর সিভি রমন, ঠিক আছে, রমন রের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। এটা কিন্তু পেয়েছিলেন কত সালে বলো তো? এটাও দিয়ে দেয় তোমাদের 1930 সালে 28শে ফেব্রুয়ারি, মাথায় রাখবে। ওই দিনটাকে উদযাপন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলেছে আমাদের, ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল পুনিতা আরোরা, প্রতিভা প্যাটেল, কিরণ বেদি, লক্ষ্মী সেহগাল। কে ছিলেন? পুনিতা আরোরা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পুনিতা আরোরা কিন্তু সশস্ত্র যে বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনীর তিনি হচ্ছেন মেডিকেল ডিপার্টমেন্টে আছেন। মেডিকেল ডিপার্টমেন্টে তিনি কিন্তু আছেন। পুনিতা আরোরা হচ্ছেন ভারতের সেনাবাহিনীর সর্বপ্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল। তো মাথায় রাখবে। আর কিরণ বেদি কে বলতো? প্রথম মহিলা পুলিশ আইপিএস কিরণ বেদি। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো 9 নম্বরটা কি বলেছে আমাদের, ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? ভারতীয় সংসদ, হাওড়া স্টেশন, কলকাতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধিবেশন, আর শিবাজি পার্ক। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কলকাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে। কলকাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে কিন্তু জনগণ মন অধিটা গাওয়া হয়েছিল। এটি কার রচনা সবাই নিশ্চয়ই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এটা 1911 সালে 27 ডিসেম্বর প্রথম গাওয়া হয় কলকাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধিবেশনে। তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? এটা একদমই খুব ইজি একটা কোয়েশ্চেন, যেটা কিন্তু আমাদের এসএসটি এমটিএস এক্সামে 2018-তে এসেছিল। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা হচ্ছে আমাদের, এই অপশনগুলো দেখে নিই আমরা, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং। বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে রাইট আনসার। বাল গঙ্গাধর তিলক কে ছিলেন? স্বাধীনতা সংগ্রামী একজন বড় স্বাধীনতা, বড় লিখবো না, সবাই সবাই বড়, যারা স্বাধীনতার জন্য করেছেন সবাই বড়।
ইনি কিন্তু মানে ইংরেজদের এগেনস্টে অনেক বিশাল পদক্ষেপ নিয়েছিলেন। তো বাল গঙ্গাধর তিলক তো আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। তো এটা মাথায় রাখবে, স্বরাজ আমাদের জন্মগত অধিকারটা কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। তো আশা করি এই 10টা কোশ্চেন তোমাদের খুব খাতায় লিখে নিয়েছো তোমরা, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এইগুলো। আমি চাইবো তোমরা এই ধরনের কোশ্চেন যদি আরো জানতে চাও তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাও, আমরা আরো বিভিন্ন রকমের ক্লাস নিয়ে আসবো তোমাদের কাছে। তো যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, নতুন দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, শেয়ার করে দিও ভাই বোন দাদা দিদিদের মধ্যেও, তাদের যদি কাজে লাগে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।